ভাবুন তো, মাত্র ৯০ লাখ মানুষের ছোট্ট একটা দেশ কিভাবে পুরো বিশ্বের প্রযুক্তি আর ইনোভেশন খাতের এত বড় একটা পরাশক্তিতে পরিণত হলো। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই ধাঁধাটাই মেলাব। কোনো রকম আবেগ বা রাজনীতি নয়, একেবারে নিরেট ডেটা আর ফ্যাক্টসের উপর ভিত্তি করে আমরা দেখব এই অবিশ্বাস্য রূপান্তরের পিছনের আসল ম্যাজিকটা আসলে কি। মূল প্রশ্নটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু এর উত্তরটা দারুণ ইন্টারেস্টিং। এত ছোট্ট একটা জায়গা থেকে এত বিশাল একটা টেক ইকোসিস্টেম কিভাবে গড়ে উঠতে পারে। আমরা যদি কোনো রকম পক্ষপাতিত্বের বাইরে গিয়ে একদম খাঁটি ডেটার দিকে তাকাই, তাহলে মানব সক্ষমতা আর উদ্ভাবনের এমন একটা ব্লুপ্রিন্ট দেখতে পাবো যা সত্যি অবাক করার মতো। আচ্ছা, ব্যাপারটা আরেকটু সহজ করে ভাবি। আমরা প্রতিদিন যেসব প্রযুক্তি ব্যবহার করি সেগুলোর দিকে একবার তাকালেই এই টেক জায়ান্ট শব্দটার আসল ওজন বোঝা যায়। গুগল ম্যাপসের সেই অতি পরিচিত ওয়েজ, আমাদের সবার পকেটে থাকা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, কম্পিউটারের ইন্টেল কোর প্রসেসরের ডিজাইন, হোয়াটসঅ্যাপের ভয়েস কলিং প্রযুক্তি কিংবা ইন্টারনেট নিরাপত্তার একদম বেসিক যে ফায়ারওয়াল, বিশ্বাস করুন আর নাই করুন, এই সব কিছুরই শেকড় লুকিয়ে আছে ওই একটা মাত্র ইকোসিস্টেমের ভেতর। এটা তো আর কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না, তাই না? তো এই পুরো কাঠামোটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা আজকের এই এক্সপ্লেনারকে ৫টা মূলভাবে ভাগ করেছি। প্রথমত, দৈনন্দিন জীবনে তাদের প্রযুক্তির প্রভাব; দ্বিতীয়ত, তাদের শিক্ষা ব্যবস্থা আর টিকে থাকার সংগ্রাম; এরপর দেখব কিভাবে তাদের সামরিক বাহিনী এক একটা স্টার্টআপের আঁতুড়ঘর হয়ে ওঠে; চতুর্থ ধাপে থাকবে গ্লোবাল নেটওয়ার্ক আর ইনভেস্টমেন্ট; এবং সবশেষে আমরা এই পুরো সাফল্যের আসল সিক্রেট ফর্মুলাটা এক জায়গায় মেলাব। প্রথম ভাগেই আসা যাক দৈনন্দিন জীবনের প্রযুক্তিতে। একটা ক্ষুদ্র রাষ্ট্রের এত বিশাল অর্জন আসলে কিভাবে সম্ভব হল? আমরা একটু আগেই যে প্রতিদিনের ব্যবহার্য প্রযুক্তিগুলোর কথা বললাম, সেগুলো কিন্তু হিমশৈলের চূড়া মাত্র। ডেটার দিকে একটু খেয়াল করুন। মাথাপিছু ও স্টার্টআপের সংখ্যায় তারা পুরো পৃথিবীতে ১ নম্বরে। সাইবার সিকিউরিটি এক্সপোর্টে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। সফটওয়্যার বাদ দিন, কৃষির কথাই ধরুন। একেবারে শুষ্ক মরুভূমির বুকেও তারা খাদ্য উৎপাদনে বিশ্বসেরা। আবার চিকিৎসা খাতে ওই যে ক্যাপসুল এন্ডোস্কোপি, সেটাও কিন্তু তাদেরই আবিষ্কার। ইনোভেশনের এমন কোনো সেক্টর নেই যেখানে তাদের শক্তিশালী আধিপত্য নেই। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, শিক্ষা এবং টিকে থাকার লড়াই। ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার সাংস্কৃতিক ভিত্তিটা আসলে কিভাবে তৈরি হলো? ঐতিহাসিকভাবেই তাদের তেমন কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না, তাই মানুষের ব্রেইনটাকেই তাদের সবচেয়ে বড় সম্পদ হিসেবে কাজে লাগাতে হয়েছে। আর এই দর্শনের সবচেয়ে দারুণ বিষয়টা লুকিয়ে আছে একটা ছোট্ট প্রশ্নের ভেতর। বাচ্চাদের স্কুল থেকে ফেরার পর জিজ্ঞেস করা হয় না যে আজ তুমি কি শিখলে, বরং জিজ্ঞেস করা হয় আজ তুমি কি প্রশ্ন করলে। তালমুদীয় ঐতিহ্যের এই একটা চর্চা বাচ্চাদের একদম ছোটবেলা থেকেই অন্ধভাবে কিছু মেনে নেওয়ার বদলে সবকিছু নিয়ে প্রশ্ন করতে শেখায়। আর এই প্রশ্ন করার মানসিকতা থেকে তৈরি হয়েছে তাদের পুরো এডুকেশনাল ইকোসিস্টেম। সেখানে মুখস্থবিদ্যার কোনো জায়গা নেই, পুরোটাই লজিক আর ডিবেট। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? সেখানে ফেলিয়ার বা ব্যর্থতাকে কোনো লজ্জার বিষয় মনে করা হয় না, বরং এটাকে শেখার একটা দারুণ সুযোগ হিসেবে দেখা হয়। এই মাইন্ডসেটের উপর দাঁড়িয়েই টেকনিয়ন বা হিব্রু ইউনিভার্সিটির মতো বিশ্বমানের প্রতিষ্ঠানগুলো দিনের পর দিন প্রচলিত সব ধারণাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। আর এর রেজাল্ট শুনলে অবাক হবেন। মাথাপিছু পিএইচডি ডিগ্রিধারীর দিক থেকে এই দেশটি এখন পুরো পৃথিবীতে ১ নম্বরে। গবেষণার প্রতি তাদের এই যে ডেডিকেশন, এটাই ইনোভেশনের রাস্তাটাকে এতটা মসৃণ করে দিয়েছে। তবে এর পেছনে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় একা কাজ করেনি, বিশাল একটা ভূমিকা আছে তাদের ইতিহাসের। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা চরম প্রতিকূলতা, হলোকাস্ট আর চারপাশের এক বৈরী ভূরাজনৈতিক পরিবেশ তাদের ভেতর একটা তীব্র সার্ভাইভাল মেন্টালিটি বা টিকে থাকার মানসিকতা গেঁথে দিয়েছে। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তো বেঁচে থাকার তাগিদেই মানুষকে নতুন কিছু উদ্ভাবন করতে হয়, তাই না? এবার চলুন তৃতীয় পয়েন্টে যাই, সামরিক বাহিনী থেকে কিভাবে স্টার্টআপের জন্ম হয়। এটাই সম্ভবত বিশ্বের সবচেয়ে আল্টিমেট টেক ইনকিউবেটর। তাদের ইকোসিস্টেমের সবচেয়ে ইউনিক দিকটাই হলো এই সামরিক বাহিনী। বিশেষ করে ইউনিট 820 নামের সাইবার ইন্টেলিজেন্স ব্রাঞ্চটার কথা না বললেই নয়। 18 বছর বয়সে ম্যান্ডেটরি মিলিটারিতে যোগ দেওয়ার পর একটা মারাত্মক কঠিন সিলেকশন প্রসেসের ভেতর দিয়ে
সবচেয়ে ব্রিলিয়ান্ট তরুণদের বেছে নেওয়া হয়। তারপর তাদের সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর বিগ ডেটা অ্যানালিটিক্সের মতো দুনিয়া কাঁপানো সব টেকনোলজিতে একদম এক্সপার্ট বানিয়ে ফেলা হয়। প্রসেসটা একটু খেয়াল করুন। এই তরুণরা শুধু যে টেকনিক্যাল স্কিল শিখছে তা কিন্তু না, জীবনমরণ পরিস্থিতিতে প্রচণ্ড মানসিক চাপের ভেতর কিভাবে মাথা ঠান্ডা রেখে প্রবলেম সলভ করতে হয়, কিভাবে একটা টিমের সাথে কাজ করতে হয়, সেগুলোও তারা শিখে ফেলছে। আর এই রেডিমেড লিডারশিপ আর টেক স্কিল নিয়েই তারা মিলিটারি সার্ভিস শেষে সরাসরি গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেমে ঢুকে পড়ছে। এর ইম্প্যাক্টটা কত বড় সেটা বুঝতে পারছেন? ওই যে শুরুতে আমরা ওয়েজ বা চেকপয়েন্টের মতো রেভলিউশনারি সব টেকনোলজির কথা বলেছিলাম, সেগুলোর ফাউন্ডাররা কিন্তু এই ইউনিট ৮২০০ সাবেক সদস্য। অর্থাৎ মিলিটারি ট্রেনিংয়ের ওই এক্সপিরিয়েন্সটাই সরাসরি গ্লোবাল টেক প্রোডাক্টে রূপান্তরিত হচ্ছে। এখন আসি ৪ নাম্বার পয়েন্টে, বৈশ্বিক নেটওয়ার্ক আর বিনিয়োগ। কারণ শুধু দারুণ একটা আইডিয়া থাকলেই তো হবে না, সেটাকে বাস্তবে রূপ দিতে টাকা লাগবে, তাই না? এখানেও ডেটাগুলো বেশ চমকে দেওয়ার মতো। মাথাপিছু ভেঞ্চার ক্যাপিটাল বা ভিসি ইনভেস্টমেন্টের দিক থেকেও কিন্তু তারা পুরো পৃথিবীতে ফার্স্ট। মানে একদিকে যেমন শিক্ষা ব্যবস্থা আর মিলিটারি ব্রিলিয়ান্ট সব আইডিয়া জেনারেট করছে, অন্যদিকে এই বিশাল ফান্ডিং সিস্টেম নিশ্চিত করছে যেন টাকার অভাবে কোনো ভালো আইডিয়া মাঝপথে হারিয়ে না যায়। এই ফান্ডিংটা আসে দারুণ একটা ইনোভেশন ইকোসিস্টেম থেকে। সিলিকন ভ্যালির সাথে তাদের একদম ডিরেক্ট পাইপলাইন আছে। গুগল, মাইক্রোসফট, অ্যাপল বা অ্যামাজনের মতো জায়ান্টসদের বিশাল সব আর&ডি সেন্টার সেখানে কাজ করছে। আর এর সাথে যোগ হয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের ডায়াসপোরা নেটওয়ার্ক। এই শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্কের কারণেই সেখানকার একজন সাধারণ এন্টারপ্রেনর খুব সহজেই ওয়াল স্ট্রিটের ফান্ডিং বা গ্লোবাল মার্কেটের অ্যাক্সেস পেয়ে যান। সব শেষে আসি আমাদের ৫ নম্বর পয়েন্টে। প্রযুক্তি নেতৃত্বের এই যে এত বড় একটা সাম্রাজ্য, এর মূল রহস্য বা সিনথেসিসটা আসলে কি? এই ব্যাপারটা আসলে একটা দারুণ বৈপরীত্য বা কন্ট্রাস্ট তৈরি করে। একদিকে ভাবুন, তাদের কোনো তেল গ্যাস নেই, চারদিকে রুক্ষ মরুভূমি, আর সবসময় একটা অস্তিত্বের হুমকি বা জিওপলিটিক্যাল প্রেশার লেগেই আছে। আর অন্যদিকে এই চরম সীমাবদ্ধতাগুলোর রেজাল্ট কি? ড্রিপ ইরিগেশনের মতো কৃষি বৈপ্লবিক আবিষ্কার আর গ্লোবাল টেকনোলজিতে একচেটিয়া আধিপত্য। মানে লিমিটেশনটাই তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। তাহলে পুরো এক্সপ্লেনারের সবচেয়ে ক্রুশাল পয়েন্ট বা চূড়ান্ত সমীকরণটা কি দাঁড়াচ্ছে? বিশ্বমানের শিক্ষা, মিলিটারি চরম টেকনিক্যাল ট্রেনিং, ভেঞ্চার ক্যাপিটালের সহজলভ্যতা, শক্তিশালী গ্লোবাল নেটওয়ার্ক আর সর্বোপরি যে কোনো মূল্যে টিকে থাকার তীব্র মানসিকতা। এই ৫টা জিনিসের পারফেক্ট কম্বিনেশনই হল গ্লোবাল টেক লিডারশিপের আসল ফর্মুলা। পুরো ব্যাপারটা আসলে সেই পুরনো প্রবাদটারই প্রমাণ দেয়। প্রয়োজনীয়তাই আবিষ্কারের জননী। আক্ষরিক অর্থেই চারপাশের প্রচণ্ড চাপ আর সম্পদের নিদারুণ অভাব একটা গোটা জাতিকে শুধু টিকে থাকার স্বার্থেই প্রতিনিয়ত নতুন কিছু উদ্ভাবন করতে বাধ্য করেছে। আর একদম শেষে এসে আমরা আপনাদের সামনে একটা ভাবনার জায়গা তৈরি করে দিতে চাই। চরম প্রতিকূলতা আর চাপ যদি মানুষের ভেতর থেকে সেরা উদ্ভাবনটা বের করে আনতে পারে, তাহলে ভবিষ্যৎ পৃথিবীর প্রযুক্তিগত অগ্রগতির জন্য এর মানে কি দাঁড়ায়? অভাব আর সংকটই কি তবে মানুষের পোটেনশিয়াল আনলক করার সবচেয়ে বড় চাবিকাঠি? আজকের এক্সপ্লেনারে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই ডেটা আর ফ্যাক্টগুলো আপনাদের নতুন করে কিছু ভাবতে সাহায্য করবে।